নন্দী হিলস, দি স্কাই কিসেস দি আর্থ। হ্যাঁ, পৃথিবীতে যদি স্বর্গ বলতে কিছু থেকে থাকে তো এটাই। হ্যাঁ, ঠিক এটাই। পাহাড়ে পৌঁছানোর আগে ইনফরমেশন ছিল সানরাইজের ঠিক আগেই পৌঁছতে হবে, না হলে কিন্তু প্রকৃতিকে হাতের মুঠোয় পাওয়া যাবে না। ভোর ভোর 4টে নাগাদ রওনা দিই। বেলারি রোড আর নন্দী হিলস রোড ধরে 1 ঘন্টা 13 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে নন্দী হিলস। আমাদের 4 হুইলার ছিল 7 সিটার। তোমরা অবশ্য কর্ণাটক ট্যুরিজমের বাসেও এই গন্তব্যে পৌঁছে যেতে পারো। আমাদের খরচা পড়েছিল 6,000 মতো। শুধু মানুষের মেলা নয়, গাড়ির মেলাও বসেছিল। হ্যাঁ, যারা ব্যাঙ্গালোরে আছো কিংবা ব্যাঙ্গালোর সম্পর্কে একটু আধটু অভিজ্ঞতা আছে, এখানকার ট্রাফিক জ্যামের কথা নিশ্চয়ই মাথায় আছে। যা হোক, আস্তে আস্তে একটু একটু করে পৌঁছে যাচ্ছিলাম সেই জায়গায় যার জন্য বহু প্রতীক্ষিত ছিল আমাদের মন। শ্বাসরুদ্ধকর সৌন্দর্য বলে যদি কিছু থাকে তো এটাই। পাহাড়গুলো দেখতে অনেকটা স্লিপিং বুলের মতন, তাই হয়তো এর নাম রাখা হয়েছে নন্দী পাহাড়। আরও অনেক গল্প আছে। চোল যুগে নন্দী পাহাড়কে আনন্দগিরিও বলা হতো, যার অর্থ নাকি সুখের পাহাড়। ঐতিহ্যগত বিশ্বাসে এই পাহাড়টি আরকাভাতি, পোন্নাইয়া, পালার, পাগানগি ও পেন্না নদীর উৎপত্তিস্থল হিসাবেও পরিচিত। অনেক অনেক যুগ আগে 1100 শতকেই কিন্তু নন্দী পাহাড়ের প্রকাশ গঙ্গা রাজবংশের দ্বারা। শুধু প্রকাশিত সূর্যালোকই নয়, মেঘ প্রতি মুহূর্তে চুম্বন করে যাচ্ছিল আমাকে ছাড়াও শত শত মানুষকে। আচ্ছা, মেঘের দল কি শুধু মেঘালয়েই আছে? তাহলে নন্দী পাহাড়ে এত মেঘের সমাবেশ কি করে সম্ভব? পাহাড় তো অনেক দেখেছি, এমন পাহাড় তো দেখিনি কখনো। না, আমি এসব যুক্তিতর্কে যাব না। আর তাছাড়া সায়েন্স খোঁজার আমার কোনো ইচ্ছা নেই। এমন অনেক কিছু ব্যাখ্যা তো থাকলেও থাকতে পারে পৃথিবীতে, না আছে তো অবশ্যই, যার কোনো উত্তর পাওয়া সম্ভব নয়, শুধুই সেটা অনুভব করতে হয়। তবে পাতি বাংলা কথায় যদি বলি, পাহাড়ের এন্ট্রি ফি দেখে যখন একটু অবাক লেগেছিল, পরবর্তীতে এই কথাও মনে হয়েছে এন্ট্রি ফির কিন্তু দরকার ছিল, কারণ স্বর্গ দেখতে হলে তোমাকে এই বাস্তব দুনিয়ায় কিছু তো পে করতেই হবে, তাই নয় কি? ওম ভাস্করায় বিদ্মহে মহাদুত্তধিকারায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যদেবকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম যোগানন্দীশ্বর টেম্পলের উদ্দেশ্যে। মন্দিরের প্রবেশদ্বারের কাছে জুতো রাখার জন্য তোমাদের সামান্য কিছু পে করতে হবে। মন্দিরটি অবশ্য নন্দী মন্দির নামেও পরিচিত। মন্দিরের প্রতিটি শিলালিপি আর শিল্পকর্ম কিন্তু শৈব, বৈষ্ণব, শাক্ত ধর্ম আর বৈদিক দেবতাদের প্রতিফলিত করে। সত্যি চুল স্থাপত্য শৈলীর এক অত্যাশ্চর্য উদাহরণ। তবে সব কিছু ছাপিয়ে যে কথাটা তোমাদের বলতে চাই, সমস্তটা কিন্তু খুব ওয়েল মেনটেন্ড ছিল, না হলে এত মানুষের ভিড়ে সমস্ত কিছুই তো খারাপ হয়ে যাওয়ার কথা, আমরাই তো তার জন্য দোষী। এটি যোগানন্দীশ্বরা অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে উৎসর্গীকৃত। মন্দিরের গর্ভগৃহের রাজকীয় কাজকর্ম কিন্তু সমস্তটাই চোল স্থাপত্যের উদাহরণ। কিংবদন্তি আছে এই অসাধারণ স্থাপত্য বিজয়নগর সাম্রাজ্যের খ্যাতিমান শাসক কৃষ্ণদেবরায় উপহার হিসাবে উপস্থাপন করেছিলেন। তুমি যত বড়ই মানুষ হও না কেন, তুমি যত বড়ই সফলতা অর্জন করো না কেন, ঈশ্বরের কাছে কিন্তু তোমাকে মাথা নিচু করতেই হয়। আর তাই তো মন্দিরের প্রতিটা প্রবেশদ্বারের ছাদ কিন্তু বেশ নিচু, মাথা তোমাকে নোয়াতে হবেই। ঈশ্বরকে বেঁধে রাখা কিংবা ঈশ্বরকে অনেক অনেক দূরে রাখা, বিশেষ করে স্পর্শ না করা, এই বিষয়টা আমি কেন জানি না মানতে পারি না। তাই মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে সামনেই দেখতে পেলাম নন্দী মহারাজ, আর তার কানে কানে
মনোকামনা জানাবো না, এটা তো হতেই পারে না। মন্দিরের গর্ভগৃহে আমি আর মৈনাকি কেবলমাত্র ঢুকেছিলাম। মহিরুহ তার 3 কাকার সঙ্গে, মানে মৈনাকের 3 অফিস কলিগের সঙ্গে আড্ডা দিচ্ছিল বাইরে। নন্দী পাহাড় যে কেবলমাত্র ভারতের ইতিহাসকেই সমৃদ্ধ করে তা নয়, সংস্কৃতিকেও এগিয়ে নিয়ে যায় বা যাচ্ছে বলা চলে যুগ যুগ ধরে। ঘড়িতে সময় বলছিল প্রায় 8টা বেজে গেছে। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় ছিল না, তাই মন্দির পরিদর্শন করে 2-একটা ভিউ পয়েন্টে গিয়ে ছবি তুলেই আমরা নন্দী পাহাড় থেকে নেমে যাই। কিন্তু নন্দী পাহাড় এখানেই শেষ নয়, এখান থেকে প্যারাগ্লাইডিং, সাইক্লিংও করা যায়, কিংবা স্কন্দগিরিতে ট্রেকও করতে পারো। ট্রেক করার ইচ্ছা থাকলে কিন্তু বন বিভাগ থেকে অনুমতি নিতে হবে এবং কর্ণাটক ইকো ট্যুরিজমের মাধ্যমে সহজেই তোমরা এই ট্রেক অনলাইন বুক করে নিতে পারো। নন্দী পাহাড় দেখার সেরা সময় যদি জিজ্ঞাসা করো, তাহলে নিঃসন্দেহে চোখ বুজে বলবো সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি। তবে শুধু পাহাড় দেখেই যে চলে আসবে এমনটাও কিন্তু নয়, মানে ভরপুর এনজয়মেন্টের ব্যবস্থা রয়েছে। হাঁটার জায়গা তো রয়েছেই, তাছাড়া আমার মতো যারা পুচকে সঙ্গে নিয়ে গেছে তাদের জন্য একটা মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেনভাবে। আমার মতো চূড়ান্ত শহুরে মানুষগুলো পাহাড়ে উঠতে আর নামতে গিয়ে যখন হাঁপিয়ে পড়ে, তাদের জন্যেই কিন্তু পাহাড়ের গায়ে গায়ে রয়েছে বেশ কিছু খাবার জায়গা, কিন্তু স্টলগুলিতে সেরকম ভ্যারাইটি না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে নিরাশ হওয়ার কিছু নেই, চা কফি একটু আধটু গলা ভিজিয়ে নিতেই পারো। যা হোক, আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম নন্দী পাহাড় থেকে নেমেই রাস্তার কাছাকাছি বা পথমধ্যে যেতে যেতেই কোনো রেস্টুরেন্টে বসে টুকটাক ব্রেকফাস্ট সেরে নেব, কারণ এরপরে আমাদের আদিযোগী যাওয়ার একটা প্ল্যান আছে। এক কথায় নন্দী পাহাড়ের প্যানোরামিক ভিউ কিন্তু অসাধারণ। ঝোপঝাড়, কাঁটা ঝোপের শোভা যে এত অদ্ভুতভাবে বিদ্যমান, আর তাও একটা ছবির মতন যেন ফ্রেমে করে আঁকা রয়েছে সমস্ত প্রকৃতিটাকে। ইউক্যালিপটাস গাছ, শীতল হাওয়া, বনেট ম্যাকাক এবং দুর্দান্ত দৃশ্য আমাদের যেন বিদায় দিচ্ছিল নন্দী পাহাড় থেকে। ফিরতি পথের আমাদের এই মসৃণ টারমার্কের কার্ভগুলো আজীবন মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকলো। কিন্তু জীবমাত্রেই তো জৈবিক অনুভূতি থাকবেই। পেটের মধ্যে ইঁদুর দৌড় শুরু হয়ে গিয়েছিল। ড্রাইভারকে তাড়াতাড়ি কোনো রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে বলেছিলাম। কথা মতোই সে কাজ করে একটা সুন্দর রেস্তোরাঁয় নিয়ে গেছিল। পাহাড়ের কোলে এমন অদ্ভুত রেস্তোরাঁ আমি দেখিনি, আর এই সময়টায় কিন্তু আমরা ছাড়া ওখানে আর কেউ ছিল না। আমরা যখন নন্দী পাহাড় থেকে ফিরছি তখনও দেখছি সেই ট্রাফিক জ্যামের মধ্যে শত সহস্র গাড়ি যারা ওপর দিকে উঠতে চাইছিল, মানে নন্দী পাহাড় দর্শন করতে যেতে চাইছিল। কিন্তু আমার তো মনে হয় সানরাইজের আগের মুহূর্তে যে মেঘের আনাগোনা, মেঘের বাড়ির মধ্যে পা রাখা, তা হয়তো তারা খুব একটা দেখতে পাবে না। তাই বাবু, আগে থেকে বলে রাখি, নন্দী পাহাড় যদি দেখতে চাও তাহলে ঘুমটুম চৌপাট করে একেবারে অন্ধকার থাকতে দৌড় দিতে হবে, না হলে কিন্তু এই ভূস্বর্গকে তোমরা দেখতে পাবে না। কারণ যাওয়ার আগেও কিন্তু আমরা রিলে দেখেছিলাম রিয়েলিটি অনেকটাই অন্যরকম হয়, কিন্তু আমরা ঠিক সময় পৌঁছেছিলাম বলেই এক্সপেকটেশন আর রিয়েলিটি একদম পারফেক্ট ম্যাচ করে গেছে। দু চোখ ভরে পাহাড় দেখার মনোরম পরিবেশ আর হৃদয় ভরে উপলব্ধি করার অদ্ভুত অনুভূতি নিতে নিতে যখন একটু ক্লান্ত হয়ে পড়েছি, তখন পাহাড়ের মুখোমুখি বসে এরকম একটা ব্রেকফাস্ট রোমাঞ্চকর নয় কি? ব্রেকফাস্ট একটু দেরি হয়ে যাওয়ায় আমার পুচকের ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর তাই আমরা তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছিলাম হাত রুটি আর পনির মাশরুম। তবে হ্যাঁ, কেরালিয়ান পরোটাটাও আমরা ট্রাই করেছিলাম, যেটাই কিন্তু বেস্ট ছিল,
কারণ হাত রুটি খুব একটা ভালো ছিল না, মানে ঘরোয়াভাবে যে হাত রুটিগুলো আমরা করি এই রেস্তোরাঁর হাত রুটি কিন্তু অনেকটাই আলাদা। তবে যা হোক, এত এত খিদে পেয়েছিল, আমরা সেই বুভুক্ষুর মতন এক নিমেষের মধ্যে সমস্ত ব্রেকফাস্ট শেষ করে দিয়েছিলাম। বাঙালিরা কোথাও ঘুরতে যাবে আর পেট পুজো হবে না, এ তো হতেই পারে না। সেই কারণেই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে কিন্তু এই মজাটা থাকেই, ঘোরা তার সঙ্গে খাওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু সেই কেরালিয়ান পারাটা, যেটা বুদ্ধি করে মৈনাক আগে ভাগেই নিজের জন্য অর্ডার দিয়েছে। পরবর্তীকালে আরও কিছুটা অর্ডার দিয়েছিলাম আমরা আমাদের খাওয়ার জন্য, কারণ হাত রুটিটা সত্যি কথা বলতে একদম পোষায়নি। রেস্তোরাঁটা ফাঁকা থাকায় আমরা দেদার ছবি আর ভিডিও তুলতে পেরেছি, প্রকৃতির সাথে থাকতে পেরেছি, প্রকৃতির মধ্যে থাকতে পেরেছি অনেকটা সময়, বেশ কয়েকটা ঘন্টা। তবে এটাই কিন্তু শেষ নয়, আরও কিছুটা সময় বাকি, আরও কয়েকটা ঘন্টা বাকি, আরও অনেক কিছু দেখা বাকি। আর তার জন্য তোমাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। পাশে থেকো নেক্সট ভিডিওতে।